স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। সহিংসতার ঘটনা কেন্দ্র করে ৩ পার্বত্য জেলার অনেক জায়গায় আজও থমথমে অবস্থা বিরাজ করছে। রাঙামাটিতে চলছে অবরোধ, বহাল রয়েছে ১৪৪ ধারা। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দেব। মিশু, রাঙামাটির আজকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কেমন দেখছেন? এছাড়াও পর্যটক আটকা পড়েছেন অনেক, সে বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, রাঙামাটিতে আজকেও ১৪৪ ধারা বলবৎ আছে। শুক্রবারে যে পাহাড়ি বাঙালির মধ্যে যে সংঘাতের ঘটনা, সে ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা রাঙামাটিতে আসেন। তারা স্বস্তি ফিরাতে নানা ধরনের আশ্বাস দিয়েছেন। সে আশ্বাসে আমরা গতকাল রাত পর্যন্ত দেখেছি রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে গতকাল রাত 10টার পর থেকে পুরো রাঙামাটি শহরটি একটি গুজবের নগরীতে পরিণত হয়। প্রত্যেকটি এলাকাতেই গুজব ছড়িয়ে পড়ে। কোনো জায়গায় গুজব ছড়িয়েছে বাঙালিরা হামলা করতে আসছে, কোনো জায়গায় গুজব ছড়িয়েছে পাহাড়িরা হামলা চালাতে আসছে। কিন্তু মূলত কোনো জায়গাতেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছিল না, কেউ হামলা চালাতে আসেনি। কিন্তু কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাঙামাটিতে এই গুজবটি ছড়িয়ে দেয়। পরবর্তীতে প্রশাসনের লোকজন গিয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তারা প্রতিটি এলাকায় গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই কিন্তু রাঙামাটিতে গতকাল রাতটি কাটে। কিন্তু রাঙামাটি সারাটি রাতেই ছিল গুজবের একটি নগরী। পাশাপাশি রাঙামাটি তে এখন কোনো শহরে কোনো ধরনের পর্যটক নেই বললেই চলে। যে সকল পর্যটক ছিল তারা শুক্রবার রাতেই ফিরে গেছে রাঙামাটিতে। তবে রাঙামাটির সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। সে পর্যটকরা মূলত শুক্রবার গিয়েছে সাজেকে। খাগড়াছড়ি হয়ে যে সাজেকে যেতে হয়, সে কারণে তারা শুক্রবার কিন্তু খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে সাজেকে পর্যটকরা ঢুকতে পারে। তার পরপরেই একটি ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচিতে সমর্থন জানায় ইউপিডিএফ বা পার্বত্য অঞ্চলের যে আঞ্চলিক সংগঠন সেটি, যার পর থেকে শনিবার থেকেই এই অবরোধটি শুরু হয়, যার কারণে পর্যটকরা আর সাজেক থেকে বেরোতে পারেনি। আমরা খাগড়াছড়ি এবং বাগাছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন পর্যটকরা সেখানে সুস্থ আছেন, তবে নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের সেখান থেকে বের হওয়ার অনুমতি তারা দিতে পারছেন না। তবে আজকে একটি তারা সভা আহ্বান করবেন, পর্যটকরা কখন বেরোতে পারেন তারা সে সবাই সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি রাঙামাটি শহর জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পরিমাণে বিজিবি, পুলিশ এবং সেনা সদস্য রয়েছে, যার কারণে পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও মোটামুটি শান্ত রয়েছে বলে আমরা জানি। তবে বনরূপা বাজারে, যেখানে মূলত শুক্রবার পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাতটি ঘটে, সেখানে এখনো পর্যন্ত তেমন কোনো দোকানপাট খুলেনি এবং বিভিন্ন এলাকাগুলো থেকে লোকজন খুবই কম বেরোচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও যে পরিবহন ধর্মঘটটি রাঙামাটিতে চলমান রয়েছে, শুক্রবারের সংঘাতের সময় রাঙামাটিতে ট্রাক, বাস এবং মাইক্রোবাস, সিএনজি সহ বিভিন্ন পরিবহনে হামলা হয়। সেই হামলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায় এবং ক্ষতিগ্রস্ত চালকদের সুচিকিৎসার দাবিতে পরিবহন শ্রমিক এবং মালিকরা একটি ধর্মঘট আহ্বান করেছেন অনির্দিষ্টকালের জন্য। তারা যেহেতু গতকাল রাঙামাটিতে উপদেষ্টারা এসেছিলেন, সেখান থেকে ক্ষতিপূরণের কোনো ধরনের আশ্বাস তারা পাননি, যার কারণে তারা আজও তাদের অনির্দিষ্টকালের যে অবরোধ কর্মসূচি সেটি পালন করছেন। তবে কোনো ধরনের রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশু দে। এবার বান্দরবনের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ক্যামুই অং মার্মা।
কেমন সহিংস পরিস্থিতির পর বান্দরবনের আজকের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে এবং ওখানে অনেক পর্যটক আটকা পড়ার খবর আসছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ নওসিন। এই যে খাগড়াছড়ির ঘটনায় বান্দরবনে যে ঘটনার দিন রাতে ঘটনার প্রতিবাদে যে বিভিন্ন পাহাড়ি শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে, এর পরের দিন যে স্থানীয় রাজার মাঠ, যে ছোট রাজার মাঠ রয়েছে, রাজার মাঠে বিভিন্ন এলাকা থেকে ছাত্ররা জড়ো হতে শুরু করে, ছাত্রছাত্রীরা। এরপরে যে ওইখান থেকে যে ছোট রাজার মাঠ, সে রাজার মাঠ থেকে মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে যায় এবং সেখানে তারা মিছিল আকারে প্রেস ক্লাবের দিকে যায় এবং প্রেস ক্লাবের সামনে যে যে মুক্ত মঞ্চ রয়েছে, মুক্ত মঞ্চের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করে এবং সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে পড়ুয়া যে শিক্ষার্থীরা তারা বক্তব্য রাখেন এবং দোষীদের, যে খাগড়াছড়ির ঘটনায় যে দোষীদেরকে যে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানান। এবং এই যে বান্দরবনে খাগড়াছড়ির ঘটনায় যে বান্দরবনে সহিংসতা এড়াতে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যে 5টায় বিভিন্ন নেতৃবৃন্দ এবং পাহাড়ি বাঙালি বিভিন্ন নেতৃবৃন্দদের নিয়ে যে একটি আলোচনা করা হয়, যাতে বান্দরবনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আরেকদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বান্দরবনে। পুলিশ, বিজিবি, র্যাব এবং যে সেনাবাহিনীরা পরিস্থিতি যাতে কোনো রকম যাতে বিশৃঙ্খলা কেউ ঘটাতে না পারে, সেজন্য তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দূরপাল্লার যে যানবাহন চলাচল করছে এবং দোকানপাটও খোলা রয়েছে। মোটামুটি বলা যায় যে বান্দরবনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নওসিন, বান্দরবন থেকে জানাচ্ছিলেন ক্যামুয়ং মার্মা। পাহাড়ি বাঙালি সুস্পষ্ট বিভেদ ও এ থেকে সংঘর্ষের কারণে শান্তি ফিরছে না দেশের 3 পার্বত্য জেলায়। এই অশান্তির জন্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না হওয়াকেও দুষছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাহাড়ের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের পরামর্শ তাদের। গত বুধবার হঠাৎ অশান্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। ওই দিন ভোরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক বাঙালিকে মারধর করা হয়, পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষোভ মিছিল করে বাঙালিরা। এক পর্যায়ে খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে, যার রেশ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। দেশের পার্বত্য জেলাগুলোতে সংঘাতের এই চিত্র নতুন নয়। পাহাড়ে শান্তি ফেরাতে 1997 সালের 2 ডিসেম্বর শান্তি চুক্তি সই হয়। এর ফলে রক্তক্ষয়ী সংঘর্ষ অনেক কমে এলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পুরো সুফলও মিলছে না। পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব, বাঙালি দ্বন্দ্ব, আবার পাহাড়ি দ্বন্দ্ব, এইরকম একটা বিভেদ, একটা বিভাজন তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে মানে শান্তির ক্ষেত্রে পাহাড়ের কান্না বাড়ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিশ্লেষকদের মতে মিয়ানমার ও ভারতের উত্তর পূর্ব রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘাত চলছে। এই অবস্থায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দেন বিশ্লেষকেরা। ভূরাজনৈতিক পরিস্থিতিতেও কিন্তু একটা বিরাট সমস্যা। মণিপুরে বিরাট জাতিগত সংঘাত চলছে, যার প্রভাব মিজোরামে আছে এবং এখানে যদি এই ধরনের সংঘাত বেড়ে যায় তাহলে কিন্তু আবার ওদিকে আপনার আরাকানে দেখেন আরসা, আরাকান আর্মি, আমাদের রোহিঙ্গা, এগুলো নিয়ে একটা বিরাট সমস্যা বাংলাদেশের জন্য একটা সমস্যার সৃষ্টি করতে পারে। রক্তপাত বন্ধ হওয়া উচিত এবং এই রক্তপাতের ক্ষেত্রে শুধু প্রশাসনের কিন্তু দায়িত্ব শুধু নয়, প্রশাসন তার মতো করে কিন্তু চেষ্টা করবে, কিন্তু আদিবাসী জাতিসত্তার যারা নেতৃবৃন্দ আছেন অথবা সেটেলার বাঙালিদের যে নেতৃবৃন্দ আছেন তাদের এখানে অনেক বড় ভূমিকা পালন করতে হবে। পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে পার্বত্য শান্তি চুক্তিকে আরো বেগবান করার আহ্বান তাদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দক্ষ জনবল তৈরি করতে 91 জন শিক্ষার্থীকে সরকারি খরচে রাশিয়া পড়তে পাঠায় আওয়ামী লীগ সরকার। সেখান থেকে ডিগ্রি নিয়ে ফিরলেও চাকরি পাননি 44 জন। বঞ্চিতদের দাবি তাদের সাথে যথাযথ সুযোগ দেওয়া হয়নি। এক্ষেত্রে বৈষম্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিশেষজ্ঞদের।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে শিক্ষাবৃত্তি দিয়ে 2015 সাল থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রাশিয়া পাঠানো শুরু করে আওয়ামী লীগ সরকার। বৃত্তির শর্ত ছিল চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে পরমাণু শক্তি কমিশন বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তাদের চাকরি হবে। কয়েক ধাপে 91 জনকে রাশিয়ার ম্যাফি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পড়াশোনা শেষ করে দেশে ফিরলেও চাকরি পাননি 44 জন। বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ, 2 ব্যাচের পর নিয়োগ নিয়ে টালবাহানা শুরু হয়। এখানে যাওয়ার পরে পড়াশোনা করে আমরা যে সবাই ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ব্যাক করি, কিন্তু দেশে ব্যাক করার পরে আসলে আমাদেরকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। বায়ক অথরিটির কাছে বারবার আসলে একই বিষয় নিয়ে অ্যাপ্রোচ করি, বারবার আশ্বস্ত করা হয় যে আমাদেরকে নিবে, কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পরে এখনো আমরা আসলে নিয়োগ পাইনি। চাকরি চেয়ে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাশিয়া থেকে পাশ করে আসা বঞ্চিত শিক্ষার্থীরা। আমাদের মতো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের ভুলের কারণেই কিন্তু হচ্ছে চারনোবিলের নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টটা হয়েছে। দক্ষ জনবল তৈরি করে নিয়ে আসার পর নিয়োগ না দিয়ে ঠিক কতটুকু এখানে সেফটি কালচার মেনটেন করা হচ্ছে। সবার কাছ থেকে একটা সুষ্ঠু সমাধানের প্রত্যাশায় আমরা যোগাযোগ করছি। সমাধানের অনেক আশ্বাস পেলেও এখন পর্যন্ত আমরা সমাধানের জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। চাকরি না পেয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমে অভিযোগ করেন বঞ্চিতরা। এর ভিত্তিতে 2021 সালে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কাছে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনার কথা জানায় রোসাটম, কিন্তু নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাকরি প্রার্থীদের সঙ্গে বৈষম্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যেহেতু আগের সরকারের সময় এগুলা হয়েছে, তাহলে আমাদের দেখা উচিত যে যারা এখন চাকরি পাচ্ছে না তাদের এগেনস্টে বৈষম্য ধরনের আচরণ করা হচ্ছে কিনা। আমার ধারণা হয়তো হচ্ছে, তাহলে এগুলাকে অবশ্যই ইমিডিয়েটলি শুধরানো দরকার। বঞ্চিতদের বিষয়ে জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর শওকত আকবরকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এক সময়ের প্রাণবন্ত নদীগুলোতেও নেই প্রাণ। দিন দিনই হারাচ্ছে নিজেদের অস্তিত্ব। রাজশাহী জেলার 21টি নদ নদীর বেশিরভাগ মৃতপ্রায়। দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এ সময়ের প্রবাহমান নদীগুলোতেও নেই প্রাণ। রাজশাহী জেলার 21টি নদ নদীর বেশিরভাগই এখন মৃতপ্রায়। প্রমত্তা পদ্মা নদীতে পানি থাকে সর্বোচ্চ 3 মাস। বাকি 9 মাস নদীর বেশিরভাগ অংশ জুড়েই জেগে থাকে চর। এরপরেও শহর থেকে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পদ্মার পানি। নদী তীরে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। বহু নৌকা ঢাকার সে গয়নার নৌকা বলে পরিচিতি ছিল, সে নৌকাগুলি একসময় চলাচল করতো, সে নৌকাগুলি আর আসে না। পদ্মা ছাড়াও এক সময়ে জেলার বড় নদীগুলোর মধ্যে বারাহি, দয়া, ফলিয়াল বিল, নারদ ও সন্ধ্যা নদীর চিত্র একই। নদী দখল করে গড়ে উঠেছে বসত ভিটা, ফসলি জমি, কাটা হয়েছে পুকুর। এই নদীতে নৌকাও চলেছে, সবই চলেছে, আমরা গোসলও করেছি। এখন চারি সাইডে বাড়িঘর হয়ে নদী হয়ে গেছে আপনার ছোট। হ্যাঁ, এখন পানি ধরনের নষ্ট হয়ে গেছে। বড় বড় নৌকা নিয়ে এবং এখানে মাছ হয়েছে, এই নদীটা এখন ভরাট হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন, নদী খনন, দখল মুক্ত এবং পানি সংরক্ষণ করতে না পারলে মৃত নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে না। দীর্ঘদিন যাবৎ এই নদীগুলি দখল হয়ে গেছে এবং এই নদী দখলের কারণে আপনার এই অঞ্চলের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই যে নদী খেকোগুলি মনে করেন তা দূষণ করছে, পানি নিষ্কাশন হচ্ছে না। অবশ্যই অবিলম্বে নদী দখল মুক্ত করতে হবে, নদী দূষণ মুক্ত করতে হবে এবং এই অঞ্চলে পানি রিজার্ভেশন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী দখল মুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে অধিকাংশ যে শাখা নদীগুলো আছে এগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু উপরে কানেক্টিভিটিটা নাই আর শুষ্ক মৌসুমে যেহেতু বৃষ্টিপাতও থাকে না। তো আমরা যদি নদীগুলো খনন করি এবং কানেক্টিভিটি রেস্টোর করি তাহলে দেখা যাবে যে বর্ষাকালের পাশাপাশি শুষ্ক মৌসুমও এর একটা প্রভাব থাকবে। দ্রুত নদীগুলো খনন এবং দখল মুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সাধারণ মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ।
এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। দুই দেশের নেতার এমন বৈঠক 3 দশকে প্রথমবার, জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা। এছাড়া তাদের আরও একটি শিরোনাম, রাঙামাটি খাগড়াছড়ি থমথমে, চলছে না গাড়ি, বসেনি হাট, বন্ধ স্কুল কলেজ দোকানপাট, চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এছাড়াও আজকে বিশ্ব নদী দিবস, সেটি নিয়ে তাদের আরও একটি শিরোনাম আছে, আন্তঃসীমান্ত 57 নদীতে অধিকার হারা বাংলাদেশ, আন্তঃসীমান্ত 69 নদীর স্বীকৃতি আজও মেলেনি। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। 112 দিন পর ক্লাসে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর আগে গতকাল 10টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির, রাঙামাটিতে 144 ধারা বলবৎ, খাগড়াছড়িতে 144 ধারার মেয়াদ বাড়েনি, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না। নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি একথা বলেন। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময় বলে জানান তিনি। এছাড়াও নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক 24 সেপ্টেম্বর। তাদের আরও একটি শিরোনাম, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে, খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার, রাঙামাটিতে বলবৎ, 3 উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। জনশক্তির মাফিয়া নিজাম হাজারী, কর্মী পাঠানোর নামে 121 কোটি টাকা লোপাট। এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।